আমেরিকার যুদ্ধজাহাজ এগোচ্ছে, কিন্তু ইরান বলছে আমরা ভয় পাই না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে। একদিকে আমেরিকার বিশাল নৌবহর এগিয়ে আসছে, অন্যদিকে তেহরান প্রকাশ্যে বলছে যুদ্ধজাহাজ নড়াচড়া করলেই আমাদের মনোবল ভাঙবে, এমনটা ভাবা ভুল। এই বক্তব্য দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার ভাষায়, আমাদের সংকল্প অটুট, ইরানকে রক্ষার জন্য আমাদের সক্ষমতা সম্পূর্ণ। এই কথাগুলো শুধু কূটনৈতিক বক্তব্য নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক ও সামরিক বার্তা। ইরানের দাবি, আমেরিকা আর সারপ্রাইজ অ্যাটাক করতে পারবে না। ইরানের শীর্ষ সামরিক মহল থেকে আরও শক্ত বক্তব্য এসেছে। ইরানি মিডিয়ার দাবি অনুযায়ী খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কোনো সারপ্রাইজ অ্যাটাক চালাতে পারবে না। কেন? কারণ ইরানের দাবি তারা সমুদ্রপথে মার্কিন নৌবহর, আকাশপথে যুদ্ধ বিমান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোর গতিবিধি সবকিছু রিয়েল টাইমে নজরদারিতে রেখেছে। সহজ ভাষায় বললে, আমেরিকা কোথায় কি করছে আমরা জানি। লিমিটেড অ্যাটাক তত্ত্বকে উড়িয়ে দিল ইরান। ইরানি সামরিক কর্মকর্তারা আরও এক ধাপ এগিয়ে বলছেন, ইরানের বিরুদ্ধে সীমিত, দ্রুত ও নিয়ন্ত্রিত হামলার ধারণা সম্পূর্ণ ভুল হিসাবের ওপর দাঁড়িয়ে আছে। তাদের মতে, যারা ভাবছে ছোট পরিসরে হামলা করে বিষয়টা নিয়ন্ত্রণে রাখা যাবে, তারা ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আঘাতের ক্ষমতা ঠিকভাবে বোঝেনি। ইরানের হুঁশিয়ারি স্পষ্ট, যুদ্ধ শুরু হলে তা পরিকল্পনাকারীদের হাতের বাইরে চলে যাবে খুব দ্রুত। বিশেষ করে পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্র অঞ্চলকে ইরান বলছে আমাদের নিজের ঘর। এই এলাকাকে তারা ভালোভাবে চেনে, আর সেখানে তাদের পূর্ণ নজরদারি রয়েছে। আমেরিকার নৌবহর নিরাপত্তা নয়, বরং লক্ষ্যবস্তু। সবচেয়ে কড়া বার্তাটি এসেছে এখানে। ইরানি সামরিক কর্মকর্তারা বলেছেন, অতিরিক্ত বিদেশি সেনা ও যুদ্ধ সরঞ্জামের জমায়েত কোনো ভীতি তৈরি করে না, বরং এগুলোকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করে। যত বেশি যুদ্ধজাহাজ কাছাকাছি আসবে, তত বেশি সেগুলো ইরানের অস্ত্রের আওতায় চলে আসবে। ইরানের মতে, নিকটবর্তী হওয়া মানেই নিরাপদ হওয়া নয়, বরং ঝুঁকি বাড়ানো। এবং তারা শুধু হামলার মুহূর্তে নয়, হুমকির প্রথম ইঙ্গিত থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ট্রাম্প কি বলছেন? 22 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এক্সিওসকে বলেন, ইরানের কাছে আমরা একটি বড় আর্মাডা পাঠিয়েছি। তিনি জোর দিয়ে বলেন, এটি ভেনেজুয়েলার কাছে পাঠানো বহরের চেয়েও বড়। উদ্দেশ্য একটাই, চাপ সৃষ্টি ও ভয় দেখানো। এরই অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি কার্যত একটি ভাসমান বিমান ঘাঁটি। একই সঙ্গে জানা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন নাকি ইরানকে কিছু শর্ত দিয়েছে যাতে যুদ্ধ এড়ানো যায়। এর মধ্যে আছে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। একদিকে আমেরিকা শক্তি দেখাচ্ছে, অন্যদিকে ইরান বলছে আমরা প্রস্তুত, আমরা দেখছি, আমরা ভয় পাই না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, দুই পক্ষই বিশ্বাস করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু ইতিহাস বলে এমন আত্মবিশ্বাস থেকে অনেক সময় সবচেয়ে বড় সংঘর্ষের জন্ম হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং আকাশপথে আসা হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই মোতায়েনের মূল উদ্দেশ্য হল ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য পাল্টা হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে রক্ষা করা। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এমন হামলা হতে পারে বলে আলোচনা চলছে, যদিও পরিস্থিতির ওপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে। 27 জানুয়ারি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই। সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিশোধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছিল এতে যুক্তরাষ্ট্র তার সামরিক হস্তক্ষেপের ইতি টেনেছে, তবে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক বিরতি। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল নিয়েছিলেন ট্রাম্প। পরে সেখানে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন তেহরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে এখনও সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে জানুয়ারির শুরুর দিকের তুলনায় বর্তমানে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। এই প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছেন ইরানের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ একটি সম্ভাব্য বিকল্প। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহর জড়ো হওয়াকে একটি আর্মাডা বা বিশাল যুদ্ধবহর হিসেবে উল্লেখ করেছেন। এটি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক চাপে সীমাবদ্ধ থাকতে চায় না। প্যাট্রিয়ট ও থার্ড মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। এগুলো আক্রমণাত্মক মিশনের জন্য ব্যবহৃত হয়। এছাড়া দূরপাল্লার বোমারু বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই অবস্থানে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ রয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যে বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য ছিল আরও স্পষ্ট। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো। সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্ক প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করেছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের দাবি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান হামলার পক্ষে রয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কাজে ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে চলছে বড় কিছুর প্রস্তুতি, অনেকটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা দেখে বিশ্লেষকদের একটাই প্রশ্ন, এটা কি ইরানে হামলার আগের প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সরাসরি বলেননি যে তিনি ইরানে হামলা করবেন, আবার এটাও বলেননি যে করবেন না, বরং তিনি ইচ্ছাকৃতভাবে বিষয়টি অস্পষ্ট রাখছেন। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। এই অস্পষ্টতাই এখন সবচেয়ে বড় চাপ তৈরি করছে তেহরানের উপর। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে চোখে পড়ার মতো বেড়েছে, আকাশে, সমুদ্রে এবং স্থলপথে। সবচেয়ে আলোচিত ঘটনা হল মার্কিন নৌবাহিনীর USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিভিন্ন সামরিক ট্র্যাকিং রিপোর্ট বলছে এই বিমানবাহী রণতরীটি এখন ডার্ট মোডে চলছে, মানে এর ট্রান্সপন্ডার বন্ধ। সাধারণত যুদ্ধের আগে বা গোপন মোতায়েনের সময়ই এমনটা করা হয় যাতে রণতরীর অবস্থান সহজে ট্র্যাক করা না যায়। জানা গেছে এই ক্যারিয়ার গ্রুপটি ইন্দো প্যাসিফিক অঞ্চল ছেড়ে মালাক্কা প্রণালী পেরিয়ে বঙ্গোপসাগরের দিকে গেছে, যা মধ্যপ্রাচ্যের দিকে সরাসরি রুট নির্দেশ করে। বিশ্লেষকদের মতে এটি স্পষ্ট ইঙ্গিত যুক্তরাষ্ট্র তার অগ্রাধিকার বদলাচ্ছে। আকাশপথেও একই চিত্র। যুক্তরাজ্যের RAF লেকেনহেথ ঘাঁটি থেকে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। এই বিমানগুলো গভীর হামলা চালাতে সক্ষম, আবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধেও কার্যকর, অর্থাৎ আক্রমণ ও প্রতিরক্ষা দুই কাজেই ব্যবহার করা যায়। এদের সঙ্গে যোগ হয়েছে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফুয়েলিং বিমান। এগুলোর কাজ হলো যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি দেয়া, যাতে তারা আরও দীর্ঘ সময় উঠতে পারে এবং অনেক দূরে গিয়েও হামলা চালাতে পারে। সহজ কথায় যুক্তরাষ্ট্র তার আকাশ শক্তিকে অনেক বড় পরিসরে কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। লজিস্টিক দিক থেকেও তৎপরতা চোখে পড়ার মতো। C-17 গ্লোবমাস্টার 3 পরিবহন বিমানের তৎপরতা হঠাৎ করেই বেড়েছে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে গত 2 সপ্তাহে পুরো C-17 বহরের প্রায় 75% সক্রিয় ছিল। এসব বিমানের মাধ্যমে সেনা, ভারী যানবাহন এবং প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এমনকি M1 আব্রাহাম ট্যাঙ্ক এবং M2 ব্র্যাডলি ইনফ্যান্টলি ফাইটিং ভেহিকলও আকাশপথে আনা হয়েছে বলে জানা যাচ্ছে, যদিও এগুলো নির্দিষ্ট মিশন এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 30,000 মার্কিন সেনা, 6টি যুদ্ধজাহাজ, একাধিক স্তরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। তবে প্রশ্ন হলো, এত কিছুর পরও কি যুক্তরাষ্ট্র সত্যিই ইরানকে বড় ধরনের ক্ষতি করতে পারবে?
অনেক বিশ্লেষক বলছেন এই শক্তি প্রদর্শন একাই ইরানের মতো দেশের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ জয়ের জন্য যথেষ্ট নয়। তাই ধারণা করা হচ্ছে এটি হয়তো চূড়ান্ত হামলার আগে অবস্থান নেওয়ার ধাপ মাত্র। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তেহরান দাবি করেছে তারা সফলভাবে 10,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যদি এই দাবি সত্য হয় তাহলে যুক্তরাষ্ট্রের কিছু অংশ ইরানের পাল্লার মধ্যে চলে আসবে। যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি, তবু এটি মানসিক ও কৌশলগত চাপ তৈরি করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে আইআরজিসি সদর দপ্তর ও নেতৃত্ব কেন্দ্র। তবে ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না। তিনি তখনই হামলা করবেন যদি মনে করেন ফলাফল দ্রুত এবং নিয়ন্ত্রণে থাকবে। ইরানের আকাশে কি এবার দেখা যাবে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান সুখোই? সত্যিই কি ইরানের সামরিক বহরে যোগ দিচ্ছে রাশিয়ার তৈরি 48টি অত্যাধুনিক যুদ্ধ বিমান? আর যদি তা হয় তাহলে কি চলতি দশকেই বদলে যেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য? এই প্রশ্নগুলো এখন সরাসরি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য। কারণ একদিকে ইরানের সামরিক সক্ষমতা বাড়ছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক নেতৃত্ব প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামিরি সম্প্রতি বলেছেন ইরানের বিরুদ্ধে হঠাৎ আক্রমণের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু এখানেই দ্বন্দ্ব। প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার করলেও ইরানের সামরিক শক্তি নিয়ে ভেতরে ভেতরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই উদ্বেগের অন্যতম কারণ ইরান ও রাশিয়ার সম্ভাব্য সামরিক চুক্তি। তাহলে এই চুক্তিতে কি আছে? পশ্চিমা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান প্রায় 6 বিলিয়ন ইউরোর একটি চুক্তিতে রাশিয়ার কাছ থেকে সুখোই Su-35 মডেলের 48টি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই যুদ্ধ বিমানগুলোকে বলা হয় 4++ প্রজন্মের ফাইটার জেট, যা কার্যত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের কাছাকাছি সক্ষমতা রাখে। এই খবর প্রথম সামনে আনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে দাবি করা হয় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সহযোগী প্রতিষ্ঠান KRET এর একটি ফাঁস হওয়া নথি থেকে এই তথ্য পাওয়া গেছে। ওই নথি অনুযায়ী 2024 থেকে 2026 সালের মধ্যে রাশিয়া ইরানকে এই যুদ্ধ বিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ দেবে, আর সম্পূর্ণ যুদ্ধ বিমানগুলো ইরান হাতে পেতে পারে 2026 থেকে 2028 সালের মধ্যে। তবে এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়া চাইলে যুদ্ধ বিমানগুলো সরাসরি ইরানে তৈরি করতেও পারে, অর্থাৎ ইরানের নিজস্ব এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীনে রুশ কারিগরি টিম পাঠিয়ে ইরানের মাটিতে সুখোই যুদ্ধ বিমান তৈরি করা হতে পারে। যদি সত্যিই এমনটা হয় তাহলে শুধু যুদ্ধ বিমান কেনা নয়, ইরান পাবে প্রযুক্তিগত স্বনির্ভরতা, যা দীর্ঘমেয়াদে ইরানের সামরিক শক্তিকে কয়েক ধাপ এগিয়ে দেবে। এদিকে ইরানের এক আইন প্রণেতা সম্প্রতি জানিয়েছেন রাশিয়ার তৈরি MiG-29 সিরিজের কয়েকটি যুদ্ধ বিমান ইতোমধ্যেই ইরানের সামরিক বহরে যোগ দিয়েছে, আর সুখোই যুদ্ধ বিমানগুলো ধাপে ধাপে যুক্ত হবে। এই সুখোই Su-35 কেন এত ভয়? এই যুদ্ধ বিমানে রয়েছে অত্যাধুনিক রাডার, দীর্ঘ পাল্লার ইয়ার টু ইয়ার মিসাইলের বহনের ক্ষমতা, সুপার ম্যানুভারেবিলিটি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। সহজ ভাষায় বললে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোই একসাথে শক্তিশালী হবে। এই কারণেই পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ইসরায়েল এতটা চিন্তিত। এই উদ্বেগের প্রতিফলন দেখা যায় ইসরায়েলের সাম্প্রতিক বক্তব্যে। 19 জানুয়ারি ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন ইরান যদি আক্রমণ করে তাহলে এমন জবাব দেওয়া হবে যা কল্পনার বাইরে। যুদ্ধ শুরু হলে ইরান আর আগের অবস্থায় ফিরতে পারবে না। অন্যদিকে আইডিএফ প্রধান ইয়াল জামিরও স্পষ্ট করে বলেন ইসরায়েল এখন আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করেছে এবং আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে বলা যায় ইরান ও রাশিয়া সামরিক চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে শক্তির সমীকরণ বড়ভাবে বদলে যাবে, আর সেই পরিবর্তনই হয়তো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু প্রস্তুতি সব পক্ষই নিয়ে ফেলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইতিহাস যেন নতুন করে একই পথে হাঁটতে শুরু করেছে, যেখানে কথা বলার টেবিল ধীরে ধীরে সরে যাচ্ছে আর সামনে চলে আসছে যুদ্ধ বিমান, রণতরী আর ক্ষেপণাস্ত্রের শক্তি। এই পুরো উত্তেজনার কেন্দ্রে এখন ইরান। বিশ্ব রাজনীতির মানচিত্রে ইরান বরাবরই একটি গুরুত্বপূর্ণ দেশ। তেল, ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি আর আদর্শিক রাজনীতির কারণে দেশটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে কাঁটা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।
একদিকে ইরানের ভেতরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র দেখাচ্ছে তার সামরিক শক্তি। এই তিনটি বিষয় একসাথে মিলেই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে একটি বড় সংঘাতের দিকে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। গত কয়েক মাস ধরে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ শুরু হয়েছিল সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় সহিংস আন্দোলনে। ইরানি সরকার এই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। দ্বিতীয়ত, ইসরায়েলের অবস্থান। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংসদ নেসেটে একটি কড়া ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালানোর সাহস দেখায় তাহলে এর জবাব হবে ভয়াবহ। তার ভাষায় এমন জবাব যা তেহরান আগে কখনো দেখেনি। এই বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং রাজনৈতিক বার্তাও। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে ইরান এখন ভেতর থেকে দুর্বল। তার মতে দেশটি এমন এক সংকটে ঢুকে পড়েছে যেখান থেকে আগের অবস্থায় ফেরা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। কিছুদিন আগেও এই রণতরী ছিল দক্ষিণ চীন সাগরে। সেখানে চীনের ওপর চাপ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলেছে। এখন এই রণতরী সিঙ্গাপুর পেরিয়ে মালাক্কা প্রণালীতে ঢুকেছে, যা মধ্যপ্রাচ্যে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ বহরের সঙ্গে রয়েছে 3টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। মার্কিন কর্মকর্তারা বলছেন, খুব শিগগিরই এই বহর এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে বিমান হামলা চালানো সম্ভব। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কিছু স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা ও গণফাঁসির মতো ঘটনাকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন। এই সীমা লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সবকিছু মিলিয়ে ছবিটা বেশ পরিষ্কার। একদিকে ইরানের ভেতরে রক্তক্ষয়ী অস্থিরতা, অন্যদিকে ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধের হুমকি, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি। এই তিন দিকের চাপ মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরানে এখনই হামলা নয়, ইসরায়েল কেন বড় যুদ্ধের জন্য সময় চাইছে? অনেকে ভাবছিলেন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে, কিন্তু নতুন করে যে তথ্য সামনে এসেছে তা বেশ চমকপ্রদ। রিপোর্ট বলছে, ইসরায়েল নিজেই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন এখনই ইরানে হামলা না করা হয়। প্রশ্ন হলো যে ইসরায়েল এত বছর ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি বলে আসছে, তারাই এখন হামলা থামাতে চাইছে কেন? এর উত্তরটা বেশ বাস্তব এবং কৌশলগত। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, তেল আবিব মনে করছে এখন যদি যুক্তরাষ্ট্র সীমিত আকারে ইরানে হামলা চালায় তাহলে সেটি ইরানকে দুর্বল করবে না, বরং উল্টোভাবে ইরানকে বড় ও ভয়ঙ্কর প্রতিশোধে উৎসাহিত করবে। অর্থাৎ ছোট হামলা সমান বড় যুদ্ধের ঝুঁকি। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরান এমন একটি দেশ যাকে আঘাত করলে সে একা চুপ করে বসে থাকবে না। তার রয়েছে হিজবুল্লাহ, হুথি, বিভিন্ন মিলিশিয়া, পুরো একটি প্রক্সি নেটওয়ার্ক। সীমিত হামলা হলে এইসব শক্তি একসঙ্গে সক্রিয় হয়ে উঠতে পারে, আর এখানে ইসরায়েলের বড় ভয়। 2025 সালের জুনে ইরান ইসরায়েলের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করেছে। এখন তাদের অনেক ইন্টারসেপ্টর শেষের পথে। সহজ ভাষায় বললে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে অতিরিক্ত চাপে রয়েছে। এ কারণে ইসরায়েল মনে করছে যদি ইরান বড় পাল্টা হামলা চালায় তাহলে তারা পুরোপুরি প্রস্তুত নয়। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো একই অনুরোধ করেছে। কাতার, সৌদি আরব সহ কয়েকটি দেশ ওয়াশিংটনকে জানিয়েছে এখন যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। তেলের দাম বাড়বে, অর্থনীতি ধাক্কা খাবে, আর তার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ওপরও পড়বে। এদিকে ইসরায়েলের সরাসরি সম্প্রচার মাধ্যম কান বলছে, ইসরায়েল মনে করছে ট্রাম্প এখনো সামরিক হামলার চিন্তা বাদ দেননি, কিন্তু সেই সিদ্ধান্ত নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, তেহরানের সঙ্গে যোগাযোগ কোথায় গিয়ে দাঁড়ায়। 2, হামলার লক্ষ্য কি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন সামরিক শক্তি। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে তা দিয়ে ইরানের সরকার পুরোপুরি উল্টে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এখন হামলা করলেও রেজম চেঞ্জ হবে না। এই প্রেক্ষাপটে ইরানের ভেতরের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ।
ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ছিল 1979 সালের বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন। শুরু হয়েছিল মূল্যস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন, অর্থনৈতিক দুর্দশা থেকে। পরে তা সরাসরি সরকার পতনের দাবিতে রূপ নেয়। এই বিক্ষোভে এখন পর্যন্ত 3000 থেকে 5000 মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ইরান সরকার বলছে নিহতদের মধ্যে 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভকে চাপ তৈরির সুযোগ হিসেবে দেখেছে। ট্রাম্প এমনকি বলেছিলেন সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তিনি ইরানিদের উদ্ধার করবেন। কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে সব পক্ষই হিসাব কষছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত 40 বছরেরও বেশি সময় ধরে তারা সরাসরি না লড়লেও প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ সেই উত্তেজনাকে আরো বাড়িয়েছে। গত বছর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কিছু পারমাণবিক স্থাপনাতেও হামলা চালিয়েছিল। ট্রাম্পকে ইরানে হামলা দেরি করতে বলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা ফাঁস করে দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ টানা কয়েকদিন একের পর এক বার্তা দিয়েছে তারা পুরোপুরি প্রস্তুত, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী, যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা একেবারেই ভিন্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরানের ওপর এখনই হামলা না করতে। এই অনুরোধের মধ্য দিয়েই ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় ফাঁক প্রকাশ হয়ে পড়েছে। প্রশ্নটা খুব সহজ, যদি ইসরায়েল সত্যিই প্রস্তুত থাকে তাহলে হামলা থামাতে বলল কেন? গত 2 বছরে 2024 থেকে 2025 সালে ইসরায়েল 3 বার ইরানের হামলা সামলেছে। প্রায় 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সঙ্গে হুথি ও হিজবুল্লাহর শত শত রকেট ও ড্রোন প্রতিহত করেছে। একই সময়ে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধের আগে ইরানের কাছে ছিল আনুমানিক 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 400 এর বেশি লঞ্চার। এর প্রায় অর্ধেক ধ্বংস হয়েছে। এখন যুক্তি দিয়ে দেখলে মনে হতে পারে ইরান দুর্বল, ইসরায়েল শক্তিশালী। তাহলে ভয় কোথায়? ভয়টা প্রযুক্তিতে নয়, সংখ্যায়। ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে মূলত অ্যারো ইন্টারসেপ্টরের উপর নির্ভর করে, কিন্তু প্রতিটি অ্যারো ইন্টারসেপ্টরের দাম কয়েক মিলিয়ন ডলার। শুধু জুন 2025-এর ইরান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিয়ে 1.48 থেকে 1.58 বিলিয়ন ডলার খরচ হয়েছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরোধে। এত বড় খরচের পর বাস্তবতা হলো ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ এখনো পুরোপুরি পূরণ হয়নি। এই কারণেই জার্মানির সঙ্গে অ্যারো বিক্রির চুক্তি নিয়ে ইসরায়েল এত আগ্রহী। বড় পরিসরে উৎপাদন হলে ভবিষ্যতে দ্রুত ইন্টারসেপ্টর বানানো সম্ভব হবে, কিন্তু সেটার ফল পেতে সময় লাগবে। এর সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে হয়, এবার যুক্তরাষ্ট্র আগের মতো বড় পরিসরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সরাসরি সহায়তা দেয়নি। ফলে নেতানিয়াহুর কাছে হিসাবটা দাঁড়ায় এমন, ইরানের ক্ষেপণাস্ত্র কমেছে ঠিকই, কিন্তু ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতার স্টকও কমে গেছে। আর এখানেই ভয়। মনে রাখতে হবে ইসরায়েলের বহু প্রশংসিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং, আয়রন বিম এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। এগুলো মূলত ড্রোন, রকেট ও ক্রুজ মিসাইলের জন্য। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে অ্যারো। এখন প্রশ্ন হলো ইসরায়েল আবার কতদিনে এমন জায়গায় যাবে যেখানে নেতানিয়াহু নিশ্চিন্তে বলতে পারবেন আরেকটা বড় ইরানি হামলাও আমরা সামলাতে পারবো। এই সময়টুকুই ইরানের জন্য সুযোগ। যুদ্ধের আগে ইরান প্রতি মাসে প্রায় 300টি নতুন ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতা রাখত। এখন আশঙ্কা করা হচ্ছে কয়েক বছরের মধ্যে তাদের ভান্ডার 4000 থেকে 8000 ক্ষেপণাস্ত্রে পৌঁছাতে পারে। ইসরায়েলের রেড লাইন ঠিক কোথায় তা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু এই সংখ্যাগুলোই ইঙ্গিত দেয় ইরান যদি আবার পুরনো অবস্থায় ফিরে যায় বা সেটাকেও ছাড়িয়ে যায় তখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। সমস্যা হলো কে দ্রুত উৎপাদন বাড়াতে পারে। ইরান কি ক্ষেপণাস্ত্র দ্রুত বানাবে, নাকি ইসরায়েল দ্রুত অ্যারো ইন্টারসেপ্টর তৈরি করতে পারবে? আরেকটি বাস্তব কারণও আছে। নেতানিয়াহু হয়তো ভাবছিলেন 2026 সালের জানুয়ারিতে যদি ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি নাগরিক মারা যায়, ঘরবাড়ি ধ্বংস হয়, তাহলে জনগণকে কি জবাব দেবেন? বিশেষ করে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আপাতত থেমে আছে আর যুক্তরাষ্ট্রের হামলা থেকে তাৎক্ষণিক বড় লাভ স্পষ্ট নয়। সব মিলিয়ে ট্রাম্পকে দেওয়া নেতানিয়াহুর সেই অনুরোধ একটাই কথা বলে, ইসরায়েল যতই শক্তিশালী দেখাক, বাস্তবে সে এখন পুরোপুরি নিরাপদ বোধ করছে না। ইরান হামলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তের এক বার্তায় বদলে গেল পরিস্থিতি। ওয়াশিংটনের পরিস্থিতি এমন ছিল যে প্রায় সবাই ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র এবার ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালাতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারাও নিশ্চিত ছিলেন তিনি রাতে হামলার অনুমোদন দেবেন।
কিন্তু শেষ মুহূর্তে একটি টেক্সট মেসেজ সবকিছু বদলে দেয়। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান ইরান সরকার প্রায় 800 জন আটক বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা বন্ধ করেছে। এই তথ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাঠানো একটি বার্তার মাধ্যমে আসে। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন। এই ঘটনাটি তুলে ধরে ওয়াশিংটন পোস্ট জানায়, হামলা প্রায় নিশ্চিত ধরে নিয়েই প্রস্তুতি চলছিল। কি ঘটছিল সেই সময়? ইরান বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় আকারে সামরিক শক্তি সরাচ্ছে। যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, সেনা সবই নড়াচড়া শুরু করে। মিত্র দেশগুলোকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল হামলা হতে পারে। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি থেকে সেনা সরানোর পরিকল্পনাও নেওয়া হয়, কারণ ইরানের পাল্টা হামলার আশঙ্কা ছিল। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এটি পরিস্থিতি কিছুটা ঠান্ডা করে, তবে এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে বলা হয়েছে আগামী 1 মাস 24 ঘন্টা সর্বোচ্চ সতর্কতায় থাকতে। অর্থাৎ ট্রাম্প হয়তো সময় নিচ্ছেন, পুরোপুরি পিছিয়ে যাননি। হোয়াইট হাউসের ভেতর তখন তীব্র মতবিরোধ। অবিশ্বাস্যভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি সাধারণত বিদেশি যুদ্ধে বিরোধী, তিনি ইরানের হামলার পক্ষে ছিলেন। তার যুক্তি ছিল ট্রাম্প একবার লাল রেখা টেনে দিয়েছেন, এখন সেটা কার্যকর না করলে যুক্তরাষ্ট্র দুর্বল দেখাবে। অন্যদিকে সিআইএ প্রধান জর্জ ক্লিভ ট্রাম্পকে একটি নিরাপদ আইপ্যাডে ইরানের বিক্ষোভ দমনের ভিডিও দেখান। অতীতেও এমন দৃশ্য ট্রাম্পকে সামরিক পদক্ষেপে প্রভাবিত করেছে, যেমন সিরিয়ায় রাসায়নিক হামলার পর। কিন্তু সবাই হামলার পক্ষে ছিলেন না। স্টিভ উইটকফ, হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সতর্ক থাকার পক্ষে ছিলেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজ করতে সময় দেওয়া উচিত। আরব মিত্র দেশগুলো সৌদি আরব, কাতার, মিশর সরাসরি ট্রাম্পকে ফোন করে অনুরোধ করে হামলা যেন না করা হয়। তাদের ভয় ছিল যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে, তেলের বাজার ভেঙে পড়বে, যার প্রভাব সরাসরি আমেরিকার অর্থনীতিতেও পড়বে। ইসরায়েলও প্রস্তুত ছিল না। জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তাদের মজুদ কমে গেছে। মার্কিন নৌবহর ছাড়া তারা বড় ধরনের ইরানি পাল্টা হামলা ঠেকাতে পারবে না। তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। শেষ পর্যন্ত ট্রাম্প একটি প্রশ্ন করেন, এই হামলায় কি লাভ হবে? তার উত্তর ছিল, লাভ কম, ক্ষতি বেশি। হামলা করলে কি ইরানের সরকার পরিবর্তন হবে? না, বরং 30,000 মার্কিন সেনা ঝুঁকিতে পড়বে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, আর যুদ্ধ লম্বা ও অনিশ্চিত হয়ে যাবে। এই মুহূর্তে ট্রাম্প থেমেছে, কিন্তু খেলা শেষ হয়নি। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের পথে। 2-3 সপ্তাহ পর পরিস্থিতি আবার বদলাতে পারে। ইরান সংকট ট্রাম্পকে আবার বুঝিয়ে দিয়েছে, সামরিক শক্তি থাকলেই সব সমস্যার সমাধান হয় না। ইরানে হামলা কেন থামালো আমেরিকা? মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চরমে উঠেছিল, সেখানে হঠাৎ করেই এক ধরনের ব্রেক দেখা গেল। অনেকেই ধরে নিয়েছিল আমেরিকা খুব শিগগিরই ইরানি সামরিক হামলা চালাবে, কিন্তু সেই হামলা হলো না। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরের বড় অংশ লুকিয়ে আছে ইসরায়েলের উদ্বেগে। ইসরায়েল কেন হামলা পিছিয়ে দিতে বলল? সিএনএন এর এক বিশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন যেন ইরানে হামলা আপাতত পিছিয়ে দেওয়া হয়। এর মূল কারণ ছিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। গত বছর ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোস সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, আবার বড় আকারের সংঘাত শুরু হলে এই সিস্টেমগুলো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে নাও পারে। সহজ ভাষায় বললে, ইসরায়েলের ঢাল দুর্বল হয়ে পড়ছে। ইরান কি সহজে ভেঙে পড়বে? ইসরায়েলের আরেকটি বড় হিসাব ছিল, ইরানের সরকারকে কয়েকটি সীমিত বিমান হামলায় ফেলা সম্ভব নয়। ইসরায়েলি নেতৃত্বের মতে, ইরানের সরকার ভাঙতে হলে দীর্ঘমেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান দরকার, আর সেটার ফল হবে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বড় অর্থনৈতিক ক্ষতি, দীর্ঘ যুদ্ধের ঝুঁকি। এই মুহূর্তে ইসরায়েল সেই পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প কেন হঠাৎ সুর বদলালেন? এখানেই আসে ট্রাম্পের ভূমিকাটা। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছিলেন ইরান বড় মূল্য দেবে, কিন্তু হঠাৎ করেই তিনি বলেন ইরানে হত্যা বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই বক্তব্যে অনেক মিত্র দেশ অবাক হয়ে যায়, কারণ মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো নাকি এই দাবির সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে সিএনএন বলছে, ট্রাম্পের মূল লক্ষ্য ছিল ইরানের ওপর চাপ তৈরি করা, সরাসরি যুদ্ধ নয়। ইসরায়েল ও আমেরিকার ভিতরের প্রস্তুতি।
হামলা থামলেও প্রস্তুতি থামেনি। ইসরায়েল ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও IDF নিয়মিত যোগাযোগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা গবেষণা সংস্থার প্রধান ড্যানি গোল্ড স্পষ্ট বলেছেন, আমরা প্রতিদিন শিখছি, আপগ্রেড করছি এবং ভবিষ্যতের হুমকির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইরান কি করতে পারে? সবচেয়ে বড় ভয়টা এখানে। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে, ইরান ভুল বোঝাবুঝি থেকে আগাম হামলা চালাতে পারে অথবা পরিকল্পিতভাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। কারণ ইরান ভাবতে পারে আমেরিকা হামলা করবেই, তাই আগে মারাই ভালো। সব মিলিয়ে ছবিটা খুব পরিষ্কার। ইরানের হামলা আপাতত বন্ধ, বাতিল নয়। ইসরায়েল প্রস্তুতি নিতে চায় আরও সময়। ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে ফল আদায়ের চেষ্টা করছেন, আর পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে একটি ভুল সিদ্ধান্তের দূরত্বে। একটি বোতাম চাপা হলেই যুদ্ধ। ইরান সংকটে ট্রাম্প বুঝলেন আমেরিকার সামরিক শক্তিরও সীমা আছে। মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের অনেকেই ধরে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের উপর সরাসরি সামরিক হামলা চালাতে যাচ্ছেন। কারণ তিনি ভেনেজুয়েলায় এক দুঃসাহসিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করার নির্দেশ দিয়েছিলেন। তাই অনেকের ধারণা ছিল ইরানের ক্ষেত্রেও তিনি একই পথে হাঁটবেন। পেন্টাগন তখন প্রস্তুতি নিচ্ছিল। একটি মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে ঢুকেছে। মিত্র দেশগুলোকে সতর্ক করা হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটির সেনাদেরও সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন, সহায়তা আসছে। কিন্তু শেষ পর্যন্ত সেই হামলা আর হলো না। কেন? এর উত্তরটা খুব গুরুত্বপূর্ণ। একটা বড় মোড় আসে। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান, ইরান সরকার বিক্ষোভের ঘটনায় আটক প্রায় 800 জনের ফাঁসি কার্যকর করা থেকে সরে এসেছে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করে ফাঁসি হয়নি। এরপর ট্রাম্প বলেন, আমরা দেখব পরিস্থিতি কোথায় যায়। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি বড় বাস্তবতা কাজ করেছে। ইরান কোনো ছোট টার্গেট না। এটি সিরিয়া বা ইয়েমেন নয়। ইরানে হামলা মানে শুধু একটি দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়া। সেখানে রয়েছে প্রায় 30,000 মার্কিন সেনা। হামলা হলে ইরান পাল্টা আঘাত করবে, এটা প্রায় নিশ্চিত। মার্কিন সামরিক প্রস্তুতির সীমাবদ্ধতা। তখন যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের নৌ ও বিমান শক্তি ক্যারিবিয়ানে ও অন্য অঞ্চলে মোতায়েন ছিল। মধ্যপ্রাচ্যে পর্যাপ্ত শক্তি না থাকলে ইরানের পাল্টা হামলা ঠেকানো কঠিন হতো। ইসরায়েল নিজেও প্রস্তুত ছিল না। জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করেছে। তাদের মজুদ কমে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মিশর সবাই ট্রাম্পকে সরাসরি জানায়, সামরিক হামলা হলে পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ভেঙে পড়বে। তেলের বাজারে ধাক্কা লাগবে, যা শেষ পর্যন্ত আমেরিকাকেই ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্পের ব্যক্তিগত হিসাব। তিনি সাধারণত এমন অপারেশন পছন্দ করেন যেগুলো ওয়ান অ্যান্ড ডান, দ্রুত শুরু, দ্রুত শেষ। কিন্তু ইরান যুদ্ধ মানে দীর্ঘ, জটিল ও অনিশ্চিত সংঘাত। ট্রাম্প বুঝতে পারেন এখানে লাভের চেয়ে ক্ষতি বেশি। হোয়াইট হাউসের ভেতরেও মতভেদ ছিল। কেউ হামলার পক্ষে, কেউ বিপক্ষে। CIA প্রধান সহিংসতার ভিডিও দেখান, আবার অর্থমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা কাজ করতে দিন। শেষ পর্যন্ত ট্রাম্প সিদ্ধান্ত নেন এখন নয়। এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে। মার্কিন যুদ্ধ বিমান বাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। 2-3 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার বদলাতে পারে। কিন্তু এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, ইরান সংকটে ট্রাম্প বুঝেছেন শুধু সামরিক শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না। এটা শুধু ইরান নয়, এটা আমেরিকার শক্তির সীমা বোঝার একটি বড় মুহূর্ত। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালি
সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর ইরান সরাসরি হুমকি দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই ঘোষণার পর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এসব দেশে বহু মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে একটি মার্কিন ঘাঁটি আছে যেটিকে ইরান সম্ভবত কখনোই আঘাত করবে না। সেই ঘাঁটিটি হলো তুরস্কের ইনসারলিক এয়ারবেস। প্রশ্ন হলো, ইরান যখন কাতার, বাহরাইন, ইরাক বা কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিচ্ছে, তখন তুরস্কের ইনসারলিক ঘাঁটিকে কেন রেড লাইন ধরা হচ্ছে? এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, ইনসারলিক একটি সাধারণ মার্কিন ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একটি যৌথ সামরিক ঘাঁটি। এখানে শুধু মার্কিন সেনা নয়, তুরস্কের বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে, অর্থাৎ এটি সরাসরি ন্যাটোর কাঠামোর আওতায় পড়ে। এই ঘাঁটি অবস্থিত তুরস্কের আদানা শহরের কাছে। ভৌগোলিকভাবে এটি ইরান, ইরাক ও সিরিয়ার খুব কাছাকাছি। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখান থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ইনসারলিকে নিয়মিতভাবে যুদ্ধ বিমান, জ্বালানি বহনকারী ট্যাঙ্কার বিমান, পরিবহন বিমান ও নজরদারি বিমান মোতায়েন থাকে। এখান থেকে নজরদারি, আকাশে জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হলো এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রয়েছে। খোলা সূত্রের তথ্য অনুযায়ী ইনসারলিকে 20 থেকে 50টি পর্যন্ত B-61 পারমাণবিক বোমা সংরক্ষিত আছে। এগুলো ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থার অংশ। এই কারণেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইনসারলিকে হামলা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো ন্যাটো জোটের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রে হামলা হলে সেটাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হয়। তবে এখানেও একটি জটিলতা আছে। কিছু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, যদি ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের আগের হামলার জবাবে প্রতিশোধ নিয়েছে, তাহলে ন্যাটোর ভেতরে আর্টিকেল 5 কার্যকর করা নিয়ে বিতর্ক হতে পারে, কারণ জাতিসংঘের আত্মরক্ষার আইন এখানে জটিল হয়ে যায়। তবুও বাস্তবতা হলো, ইনসারলিকে আঘাত করা ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তুরস্কের সামরিক শক্তি। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তুরস্ক বিশ্বের শীর্ষ 10টি সামরিক শক্তির একটি, যেখানে ইরান অনেক পিছিয়ে। তুরস্কের নিজস্ব ড্রোন যেমন বাইরাক্তার TB2, আনকা, আকিনসি ইতিমধ্যেই বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ যুদ্ধ বিমান বাহিনী।
বিশ্লেষকদের মতে যদি ইরান তুরস্কের মাটিতে হামলা চালায় তাহলে আঙ্কারা আরও শক্তভাবে ওয়াশিংটনের পাশে দাঁড়াবে। এতে ইরান কূটনৈতিকভাবে আরও একঘরে হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রায় 40 থেকে 50,000 সেনা রয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনের নৌ ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, কুয়েত সব জায়গায় মার্কিন উপস্থিতি রয়েছে। এমনকি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কনকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। টিভিতে কিল ট্রাম্প হুমকি, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এমন একটি ছবি ও বার্তা প্রচার করা হয়েছে যাকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলামেলা হুমকি হিসেবে দেখছেন। এই ঘটনার পরই ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে তাদের দ্বিতীয় সরাসরি সতর্কবার্তা। ট্রাম্পের হাত কেটে দেব, IRGCর হুমকি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর একজন শীর্ষ কমান্ডার মোহসেন রাজৌরি প্রকাশ্যে বলেন, ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে, আমরা তার হাত আর আঙুল কেটে দেব। যদি আমরা এগোই তাহলে আর কোনো যুদ্ধবিরতির কথা হবে না। এখনই থামুন, পিছু হটুন, নইলে এই অঞ্চলে আপনাদের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা একে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি দ্বিতীয় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। মার-আ-লাগো কি সত্যি ইরানের রাডারে? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খবর অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন একটি ছবি দেখানো হয় যেখানে 2024 সালের এক নির্বাচনী সমাবেশে আহত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে লেখা ছিল, এইবার লক্ষ্যভ্রষ্ট হবে না। এইবার তাকে অনেকেই সরাসরি ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ইরানকে এখন শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান, এমনকি মার-আ-লাগো পর্যন্ত ভাবনায় রাখছে। হোয়াইট হাউসের প্রথম প্রতিক্রিয়া। এই ঘটনার পর সাংবাদিকরা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি বিষয়টি নিজে দেখিনি, আমরা এটি যাচাই করব এবং প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা টিমকে বিষয়টি খতিয়ে দেখতে বলবো। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা খুব কাছাকাছি ছিল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তরে প্রেস সেক্রেটারি বলেন, অনেক খবরই এসেছে অজ্ঞাত সূত্র থেকে। আসলে প্রেসিডেন্ট কি করবেন সেটা কেবল প্রেসিডেন্ট নিজেই জানেন। তবে তিনি পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সব অপশন এখনও টেবিলে আছে। কেন সবাই এখন যুদ্ধ চায় না? খেয়াল করার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র কিছু আরব দেশ ট্রাম্পকে সরাসরি হামলা থেকে বিরত থাকতে বলেছে। কারণ ইরানে বড় হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে, তেল ও গ্যাসের দাম ভয়াবহভাবে বাড়তে পারে, হরমুজ প্রণালী ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে বড় কথা, একটি যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই শক্ত বার্তা দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউই হয়তো যুদ্ধ চায় না। কেন এখন ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলার বিরোধিতা করছে আরব দেশগুলো? কয়েক বছর আগেও চিত্রটা ছিল একেবারে আলাদা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশে মনে করত ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্র যদি ইরানে সরকার পরিবর্তনের জন্য সামরিক হামলা চালাতো, অনেক আরব দেশ সেটাকে খারাপ চোখে দেখত না। কিন্তু 2025 সালের শেষে এসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আজ সেই আরব দেশগুলোই যারা একসময় ইরানের বিরোধী ছিল, এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে ইরানের উপর হামলা করবেন না। প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের সাম্প্রতিক আচরণে। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা গত প্রায় 2.5 বছর ধরে আরব নেতারা এক ভয়ঙ্কর বাস্তবতা সামনে থেকে দেখছেন। ইসরায়েল শুধু গাজায় হামলা চালাচ্ছে না, বরং ধীরে ধীরে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত করছে। ইসরায়েলের কিছু কট্টর নেতা প্রকাশ্যেই বলেছেন তাদের লক্ষ্য একটি গ্রেটার ইসরায়েল, যার সীমানাকি ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত। এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি গাজায় ভয়াবহ গণহত্যা, পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডে সরাসরি হামলা। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কাতারে ইসরায়েলের হামলা আরবদের চোখ খুলে দেয়। সেই মাসে ইসরায়েল সরাসরি হামলা চালায় কাতারে, যে দেশটি আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। আরব নেতারা তখন বুঝে যান আজ কাতার, কাল কে। এর আগেই 2025 সালের জুনে ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এই ঘটনাগুলো একসঙ্গে আরব বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল এখন পুরো অঞ্চলে একক আধিপত্য চায়। আরব দেশগুলোর আরেকটি হিসাব খুব বাস্তব।
ইরান এমনিতেই দুর্বল হয়ে পড়েছে, কঠোর নিষেধাজ্ঞায় অর্থনীতি নড়বড়ে, মার্কিন ইসরায়েল হামলায় সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ মারাত্মক চাপে। আরব নেতাদের মতে এত দুর্বল ইরানের ওপর আবার হামলা অপ্রয়োজনীয়, বরং ইরান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ: গৃহযুদ্ধ, শরণার্থী সংকট, জঙ্গিবাদের বিস্তার, যা শেষ পর্যন্ত আরব দেশগুলোকেই ভুগতে হবে। তেল, গ্যাস আর হরমুজ প্রণালী। আরব দেশগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো অর্থনীতি। ইরানে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেল ও গ্যাস সরবরাহের ভয়াবহ সংকট তৈরি হবে, দাম আকাশচুম্বী হবে। মিশরও আতঙ্কিত, কারণ ইরানে অস্থিরতা বাড়লে লোহিত সাগর ও সুয়েজ খাল ঝুঁকিতে পড়বে, যা মিশরের অর্থনীতির মেরুদণ্ড। বদলে যাওয়া শত্রুর তালিকা। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে হুমকি মূল্যায়নে। একসময় সৌদি আরবের প্রধান শত্রু ছিল ইরান, কাতারের শত্রু ছিল সৌদি, মিশরের চোখে কাতার ছিল অস্থিরতার উৎস। আজ সেই সমীকরণ ভেঙে গেছে। আজ অধিকাংশ আরব দেশের চোখে সবচেয়ে বড় হুমকি ইসরায়েল, কারণ সীমান্ত মানে না, আন্তর্জাতিক আইন মানে না, প্রকাশ্যে ভূখণ্ড দখলের কথা বলে। আরব নেতারা ভয় পাচ্ছেন ইসরায়েল হয়তো ইতোমধ্যেই গ্রেটার ইসরায়েলের পথে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসন আর মার্কিন সমর্থন আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিভক্ত আরব বিশ্বও একটি বিষয়ে একমত হচ্ছে: এই আগুন আর বাড়ানো যাবে না। ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে। এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না, অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়েও, এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে।
ইরানের পরিস্থিতি এখন সত্যিই ভয়ঙ্কর মোড় নিচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ যত বাড়ছে ততই কড়া হচ্ছে সরকারের ভাষা। আর এইবার যে সতর্কবার্তা এসেছে সেটিকে অনেকেই বলছেন ইরানের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান বিচারপতি গুলাম হোসেইন মোহসেনি এজেই স্পষ্ট ভাষায় বলেছেন, যারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে তাদের জন্য আর কোনো দয়া দেখানো হবে না। তার ভাষায়, এখন থেকে কেউ যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে তাহলে কঠোর শাস্তি অনিবার্য। এই বক্তব্যের পেছনে ইঙ্গিত কার দিকে তা বুঝতে কষ্ট হয় না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেছে। বলা হয়েছে, এই দুই দেশ প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, টুইট করছে, বক্তব্য দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে রয়েছে বিদেশি শক্তির উস্কানি। তার মতে, শত্রুরা চায় ইরান ভেঙে পড়ুক, কিন্তু ইরান মাথা নত করবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বিক্ষোভ শুরুই বা হলো কেন? এর শুরু অর্থনীতি থেকে। ডিসেম্বরে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানিরা দোকান বন্ধ করে দেন, কারণ ইরানি মুদ্রার ভয়াবহ পতন। এই অর্থনৈতিক ক্ষোভই ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক বিক্ষোভে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইলাম, লোরেস্তান, কেরমানশাহ, হামাদান সহ পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দমন পীড়ন ভয়াবহ আকার নিয়েছে। একটি কুর্দি পর্যবেক্ষক গোষ্ঠীর দাবি, প্রথম 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 1,500-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও সরকারিভাবে ইরান কোনো সংখ্যা জানায়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে, সহিংসতা হয়েছে। ব্যাংকে আগুন, দোকান লুট, পুলিশের সঙ্গে গুলির লড়াই, এসব ঘটনার কথা তারা তুলে ধরছে। মালিক শাহীতে জানাজার সময় সরকার বিরোধী স্লোগান দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করা হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করেছে, কারণ 1 বছরেরও কম সময় আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছিল, যাকে ইরান এখনও জাতীয় অপমান হিসেবে দেখে। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুগের পর যুগ ধরে ইরানের শত্রু। তাদের ভাষায়, এই দুই শক্তি ইরানের বিজ্ঞানী, কমান্ডার, এমনকি শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, হাসপাতাল থেকে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। সব মিলিয়ে ইরান এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে, অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের
ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে ৮৬ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহীর রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন, প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হলো অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ না, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ নয়, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানে বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানের জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পালভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমেনি। চিৎকার, আগুন সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরান উত্তাল। আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন? ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ। দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরা শুধু সেনাবাহিনী নয়, এরা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে। আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে। ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু চাল, তেল, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর ফলে ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে।
শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না। লাগাম টানতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা একটি রেড লাইন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মানে হলো ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই। এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, তেহরানের কাছে কারাস শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন, কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা? এখানেই আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান সরকারের কাছে এটি সরাসরি বিদেশি হস্তক্ষেপ, তাই তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলছে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে হাজির হয়েছেন, ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি বিদেশ থেকে বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছেন, শুধু রাস্তায় নামলেই হবে না, শহরের কেন্দ্র দখল করতে হবে, পরিবহন, তেল, গ্যাস খাতে ধর্মঘট ডাকতে হবে। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্র সাবধানী। ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি এখনই পাহলভির সঙ্গে দেখা করতে চান না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আগে দেখতে চায় সরকার টিকে যায় নাকি আন্দোলন জেতে। সবশেষে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি গুলি চালান আমরাও গুলি চালাতে শুরু করব। এই বক্তব্য পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। সব মিলিয়ে ইরান এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে রিভলিউশনারি গার্ডের রেড লাইন, অন্যদিকে জনগণের ক্ষোভ, বিদেশি চাপ এবং নেতৃত্বের প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরে এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায় ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল সেগুলো নাকি এখন আর নেই।
তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয়, তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন, সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয়, তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয়, তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী। সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে, আমাদের দিকে তাকানোর চোখটাই উপড়ে ফেলবো। কোনো সিনেমার সংলাপ না, এটা এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডারের মুখ থেকে। ইরানের IRGC স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরানের সেনাবাহিনী এখন ফুল রেডি। কেউ যদি ভুল করে ইরানের ওপর হামলার চিন্তা করে, তাহলে তার জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কারামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সর্বোচ্চ পর্যায়ে। স্থল, আকাশ, সাইবার সব দিকেই প্রস্তুতি চলছে। প্রতিদিন নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে, যেন নতুন ধরনের হুমকি এলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইব্রিড ওয়ার। কারামির দাবি অনুযায়ী ইরান এখন শুধু সামরিক যুদ্ধের মুখে নয়,
তারা লড়ছে একসাথে অনেকগুলো ফ্রন্টে: অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাইবার হামলা, নিরাপত্তা হুমকি। অর্থাৎ এটা বন্দুক বনাম বন্দুকের লড়াই না, এটা পুরো সিস্টেম ভেঙে দেওয়ার যুদ্ধ। তবুও কারামি বলছেন, ইরানের নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে দেশের গভীর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তার সেই বিখ্যাত হুঁশিয়ারি, যে চোখ আমাদের ভূমির দিকে লোভ করে তাকাবে সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে শুধু স্থলবাহিনী নয়, আকাশ থেকে হুঁশিয়ারি এসেছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন, যদি কেউ ইরানের জনগণের উপর হামলা চালায় তাহলে জবাব হবে নির্ণায়ক ও বিধ্বংসী। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। মুসাভির দাবি অনুযায়ী সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে আরও বেড়েছে। মানে যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। এর আগেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছিলেন, ইরানের হাতে এমন কিছু চমক আছে যেগুলো হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলা হলে শুধু হামলাকারী দেশই নয়, যারা সেই হামলায় সহযোগিতা করবে তাদের ঘাঁটি, স্বার্থ সবই বৈধ লক্ষ্যবস্তু হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় সেল চালু করেছে। উদ্দেশ্য মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে প্রতিরক্ষা জোরদার করা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না। এমনকি আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের 14 জানুয়ারির মধ্যে সরে যেতে বলা হয়। প্রতিরক্ষা জোরদার করা হয়েছে, হামলার অপশন টেবিলেই আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে আগুন। একদিকে ইরান বলছে আমরা প্রস্তুত, ভয় পাই না, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে দেখি কি হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন। অনেকেই এখন জানতে চাইছেন, এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো, এই হস্তক্ষেপ কিভাবে হবে? সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায়, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণেই ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি।
তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।